এখন সময় এসেছে অ্যালামনাইকে শুধু স্মৃতির বন্ধনে নয়, দায়িত্বের বন্ধনে যুক্ত করার। আজ প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বহুদিন ধরে একটি আর্তনাদ আমার কানে ধ্বনিত হয়। সেই আর্তনাদ একজন রোগীর পরিবারের সদস্যের। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার সুষ্ঠু ডায়াগনোসিসে ব্যর্থ আমাদের ওয়ার্ডের সকলে, কারণ সিটি স্ক্যান মেশিন সেদিন অকেজো ছিল। শত প্রচেষ্টার পরও সেই ব্যক্তিকে বাঁচানো যায়নি। থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে, পরবর্তীতে ইন্টার্নশিপের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক সময় দেখেছি, উপলব্ধি করেছি সেই অসহায়ত্ব। পেডিয়াট্রিক ওয়ার্ডে রোটেশনের সময় দুই চোখ অন্ধ ছোট্ট শিশু, টেট্রালজি অফ ফ্যালটের রোগী, সে কেমন করে যেন বুঝতে পারত আমি তার সামনে দাঁড়িয়ে আছি। তাকেও হারাই অপারেশনের টেবিলে। অথবা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত একজন গৃহকর্মী, যে যন্ত্রণায় চিৎকার করত, অন্য রোগীদের অনুরোধে তাকে বারান্দায় শত গরম থাকা সত্ত্বেও স্থানান্তর করা হতো। গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক রোটেশনের সময় সেই দিনের কথা প্রায় মনে পড়ে, যখন আল্ট্রাসনোগ্রামে অষ্টম কন্যা শিশু হবে জানায় স্ত্রীকে একাকী ওয়ার্ডে রেখে যায় জীবনের বোঝায় মুহ্যমান রিক্সা চালক স্বামী। তার অসহায়ত্ব হয়তো বোঝা যায়। শিশুটি জন্ম নেওয়ার পর দেখা যায় সেটি পুত্র সন্তান, কিন্তু শ্বাস নিতে দেরি। নিয়ে গেলাম পেডিয়াট্রিক ওয়ার্ডে, ইনকিউবেটরে। শিশুটি বাঁচে এবং পরবর্তীতে গোটা পরিবারের একসাথে হওয়ায় স্বস্তি পাই। বর্তমানে নিশ্চয়ই পরিস্থিতির উন্নতি হয়েছে। চাকুরি থেকে বরখাস্তের পর আর কখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা হয়নি, কিন্তু আমরা চাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হোক একটি সেন্টার অফ এক্সিলেন্স অ্যান্ড কম্প্যাশন ফর পেশেন্টস ইন বাংলাদেশ। একটি আশ্বস্ত করার বাক্য একটি ওষুধের মতো কাজ করে। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে। আগামী 20 বা 25 বছর পরে আমরা ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে দেখতে চাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আগামী অধ্যায়টি শুধু অতীতের গৌরবের ধারাবাহিকতা নয়, এটি হবে নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণায় উৎকর্ষ এবং মানবিক নেতৃত্বের এক নতুন অধ্যায়। আজ আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছি। কর্মক্ষেত্র ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের পরিচয়ের শিকড় একটাই, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখন সময় এসেছে অ্যালামনাইকে শুধু স্মৃতির বন্ধনে নয়, দায়িত্বের বন্ধনে যুক্ত করার। একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার অবকাঠামোতে নয়, তার মানুষের মধ্যে। ঢাকা মেডিকেল কলেজের সবচেয়ে বড় সম্পদ তার মেধা, তার মূল্যবোধ এবং তার মানুষ। প্রতিযোগিতার মধ্যেও সহযোগিতা সম্ভব। চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি সাফল্যের কেন্দ্রবিন্দুতে থাকে একজন মানুষ, একটি পরিবার, একটি জীবন। পরিশেষে আজ 81তম ডিএমসি ডে 2026-এ অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। টুগেদার উই ক্যারি দ্য লিগেসি। মাননীয় স্পিকার, আমার দাবি হচ্ছে এই আশুগঞ্জকে পৌরসভা ঘোষণা করা হোক।
মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 2 এর অন্তর্গত আশুগঞ্জ উপজেলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প, জ্বালানি এবং বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত। এখানে দেশের অন্যতম বৃহৎ 1500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র, আশুগঞ্জ সার কারখানা, পেট্রো বাংলার গুরুত্বপূর্ণ স্থাপনা, নৌবন্দর, সাইলো, গ্যাস কম্প্রেসার স্টেশন সহ একাধিক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই আছে। পাশাপাশি 4 শতাধিক চাতাল কল, অটো রাইস মিল, ড্রায়ার ইন্ডাস্ট্রি, প্রায় 40টি বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম আশুগঞ্জকে জাতীয় অর্থনীতির একটি শক্তিশালী কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। দেশের মোট চালের চাহিদার প্রায় 25% আসে আশুগঞ্জ থেকে এবং বিপুল সংখ্যক ব্যবসায়ী, শ্রমজীবী, পেশাজীবী মানুষ এখানে বসবাস করে এবং কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। এর ধারাবাহিকতায় আশুগঞ্জ এলাকায় দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, বাজার, শিল্পাঞ্চল, আবাসিক এলাকা, নগর গড়ে উঠেছে। মাননীয় স্পিকার, আমার দাবি হচ্ছে এই আশুগঞ্জকে পৌরসভা ঘোষণা করা হোক। আমরা একটা নোটিশ পেয়েছি যে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। সেই স্থগিতকরণের কারণ হিসেবে বলা হয়েছে যে দেশে তীব্র জ্বালানি সংকট, এই কারণে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হলো। মাননীয় স্পিকার, এখানে 2 ধরনের বিষয় রয়েছে। এক, এটা একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যেটার সাথে আইন মন্ত্রণালয়ের একটা সংযোগ আছে, আবার জ্বালানি মন্ত্রণালয় তাদের একটা কজ দেখিয়ে নির্বাচনটাকে স্থগিত করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনি জেনে থাকবেন যে দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এবং বার কাউন্সিল অর্ডারের বিধান অনুযায়ী 3 বছর অন্তর অন্তর নির্বাচন হওয়ার কথা। যদি নির্বাচন করার মতো পরিবেশ না থাকে, অর্থাৎ প্যান্ডেমিক হয় বা অ্যাক্ট অফ গডের মতো কোনো ধরনের দুর্যোগ ঘটে, সেই সময়টাতে 1 বছরের জন্য একটা অ্যাডহক কমিটির বিধান করণের সময়টাতে করা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে সেই জায়গাটাতে কোনো অ্যাক্ট অফ গড বা প্যান্ডেমিক না থাকা সত্ত্বেও নির্বাচন না দিয়ে তখন একটা অ্যাডহক কমিটি করা হয়। সেই অ্যাডহক কমিটিটা এখনো পর্যন্ত চলমান রয়েছে। সেই অ্যাডহক কমিটি থেকে একটা গণতান্ত্রিক যাত্রায় উত্তরণের জন্য একটা নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছিল যে 19শে মেতে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। কিন্তু গতকাল মধ্যরাতে হঠাৎ করেই সেই নির্বাচনটাকে স্থগিত ঘোষণা করা হলো। প্রশ্ন হলো, আমরা যখন সংসদে জ্বালানি সংকটের কথা বলছি, মাননীয় সদস্য, আপনার মূল বক্তব্যটা বুঝতে পেরেছি। এটা কার্য বিবরণীতে আনার জন্য ভালো হবে, রেকর্ড থাকবে। আপনি দয়া করে একটা নোটিশ প্রদান করুন, এই বিষয়টা অ্যাড্রেস করবে, তখন মাননীয় আইনমন্ত্রী বক্তব্য রাখতে পারবে। সেটা হলো, আমরা যখন সংসদে জ্বালানি সংকটের কথা বলি, সরকার দলের তরফ থেকে জ্বালানি সংকট নেই এই কথা বলা হয়। আবার সরকারি যে একটা প্রতিষ্ঠান, তারা নির্বাচন স্থগিত করছে জ্বালানি সংকটের কথা বলে। এই জায়গাটাতে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ রাখা হবে, সেইটা মূল ইস্যু? এই দুটা বিষয়ে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমরা নোটিশ নিয়ে আসব, কিন্তু যেহেতু আজকে জ্বালানি মন্ত্রী উপস্থিত আছেন, আইনমন্ত্রী উপস্থিত আছেন, আপনি চাইলে তাদের থেকে এই বিষয়ে একটা সুরাহা, একটা তাদের বিবৃতি আপনি তাদেরকে দেওয়ার জন্য আপনি আহ্বান করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমার মনে হয় মাননীয় আইনমন্ত্রী বিষয়ে অ্যাড্রেস করতে চান। দয়া করে মাননীয় আইনমন্ত্রীকে মাইকটা দিবেন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সদস্যকেও ধন্যবাদ যে উনি একটি অতি গুরুত্বপূর্ণ ইস্যু আপনাদের সামনে এনেছেন। উনি 2টি বিষয় বলেছেন, প্যান্ডেমিক অ্যান্ড অ্যাক্ট অফ গড। যেটা আনেননি সেটা হলো ফর এনি আদার রিজনেবল কজ, আইনের মধ্যে আছে, ওই পার্টটা উনি আনেননি। যতটুকু ওই একটা কবিতায় পড়েছিলাম, তুমি সব বুঝো মানি, যতটুকু বুঝো না ততটুকুই আমি। উনি সব বুঝেন, এটা যেমন মানি, কিন্তু যতটুকু ওনার প্রয়োজন ততটুকু উনি আনেন, এর বাইরেরটুকু আনেন না। অবশ্যই সংসদের, অবশ্যই নির্বাচনে যাওয়ার জন্যই এই 8 সপ্তাহ বা 7 সপ্তাহ 8 সপ্তাহ সরকার দায়িত্ব গ্রহণের পরে, গত 18 মাসে যখন নির্বাচন হয়নি, আমরা দায়িত্ব গ্রহণ করার পরেই বার কাউন্সিলের নির্বাচন উদ্যোগ গ্রহণ করেছি। এবং সেই ব্যাপারে বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আপনি জানেন, তারা স্বকীয়ভাবে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন। মাননীয় স্পিকার, বার কাউন্সিলের উনি যে কথাটা বললেন জ্বালানি মন্ত্রণালয়কে টেনে এনে শুধুমাত্র একটা কারণে, সেই প্রেস রিলিজ আমিও পড়েছি, আমার নোটিশও এসেছে। উনি যে জিনিসটা বলেননি সেটা হলো ঢাকা বার সহ বেশ কয়েকটি বার অ্যাসোসিয়েশন থেকে বার কাউন্সিলের কাছে অনুরোধ এসেছে যে তাদের ওখানে এখন নির্বাচন চলছে, তাদের নির্বাচন প্রক্রিয়া
সমুন্নত রাখার জন্য, এইটাকে নির্ঝঞ্ঝাট রাখার জন্য, ওই বার অ্যাসোসিয়েশনগুলোর নির্বাচনকে নির্ঝঞ্ঝাট রাখার জন্য, নির্বাচনটা পিছানোর জন্য বলেছেন। এবং বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের সেই অনুরোধটাও রক্ষা করেছেন। ফলে এই পার্টটা কিন্তু উনি বলেননি। আইনজীবীদের দাবি ছিল বিভিন্ন বার অ্যাসোসিয়েশন, ঢাকা বার হলো বলা হয় এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তর বার, যেখানে 22,000-এর উপরে লয়া আছে। সেই বারের নির্বাচন সামনে, 29 তারিখে সেই বারের নির্বাচন, সেই নির্বাচন প্রক্রিয়াকে সামনে রেখে সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে অনুরোধ এসেছে, বার কাউন্সিল আমি মনে করি তাদের নিজস্ব মেধা, প্রজ্ঞা, স্বকীয়তা এবং স্বাধীনতা অ্যাপ্লাই করেছেন। সেই কারণে সেখানে আমরা কোনো হস্তক্ষেপ করিনি। আমরা চাই ওনার মতোই যে বার কাউন্সিলের একটি স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাক, এবং সেই প্রক্রিয়া এগিয়ে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আমরা সেখানে হস্তক্ষেপের মধ্যে যাচ্ছি না। আমরাও চাই, ওনার মতোই চাই, বার কাউন্সিল স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে তারা এই ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।